ছেঁড়া শাড়ি পরে বিয়ে বাড়িতে এসেছো কেন? কথাটি শুনে অপমানে মুখ থমথমে হয়ে যায় অর্ষার। সে কাঁচুমাচু ভঙ্গিতে তাকিয়ে রয়েছে আহনাফের দিকে। অর্ষাকে নীরব দেখে আহনাফ একই প্রশ্ন করলো, কি হলো? ছেলে শাড়ি পরে কেন এসেছো? অর্ষা নিশ্চুপ। আহনাফ এবার বিরক্ত হয়ে বলল, কথা বলতে পারো না তুমি? বিয়ে বাড়িতে তুমি কেন আর কোন সেন্সেই বা এরকম ছেঁড়া শাড়ি পরে এসেছো? অর্ষা কাঁচুমাচু ভঙ্গিতে বলল, ছেঁড়া শাড়ি তো পরে আসিনি, আসার সময় রিকশার সাথে লেগে ছিঁড়ে গেছে। অর্ষার ভয় শুধু এখানে স্থির নয়, বরঞ্চ সে বাড়ি গিয়ে ভাবিকে কি জবাব দেবে সেটাও ভাবছে। অনেক অনুনয় বিনয় করে সে ভাবির থেকে শাড়িটা ধার নিয়েছিল। অসাবধানতাবশত শাড়িটা ছিঁড়েও গেল। বাড়িতে গেলে যে কয়েক ঘা পিঠে পড়বে এতে কোনো সন্দেহ নেই তার। আহনাফ বলল, তো শাড়িটা পাল্টে আসা যায়নি? বাই দ্য ওয়ে, তুমি কে? আহিলের বান্ধবী। আহিলের বান্ধবী? আমার ভাই আহিলের? জি। ও আচ্ছা, আহিলকে ডেকে দিচ্ছি, তুমি ওর থেকে একটা শাড়ি নিয়ে এটা পাল্টে নাও। হর্ষা কিছু বলল না, শুধু চুপচাপ মাথা নত করে দাঁড়িয়ে রইল। কিছুক্ষণ বাদে আহিলও সেখানে এসে উপস্থিত হয়ে ওকে দেখেই বোঝা যাচ্ছে ভীষণ ব্যস্ত। ব্যস্ততার সাথে সেই বলল, কি রে, কি হয়েছে, কি হবে? ভাইয়া আমাকে পাঠালো, তোর নাকি কি লাগবে? শাড়িটা ছিঁড়ে গেছে। ওমা, শাড়ি ছিঁড়লি কিভাবে? অর্ষার ইচ্ছে করছিল আরেকবার ছিঁড়ে দেখাতে। সে কোনো রকম রাগ কন্ট্রোল করে বলল, তোদের বড়লোকের বিয়েটাতে আসার মতো যোগ্যতা আমার নেই, এজন্যই আমি আসতে চাইনি। ভাবি থেকে অনেক অনুরোধ করে একটা শাড়ি নিয়েছিলাম, ছিঁড়েও ফেললাম। বাড়িতে গিয়ে কপালের দুঃখ তো আছেই, আবার তোর ভাইও তার বন্ধুদের সামনে অপমান করলো। ভাইয়া তোকে কথা শুনিয়েছে? না, তেমন কিছু না। আহিল শোন, আমি বরং বাড়িতে চলে যাই। অসম্ভব, আমার বোনের বিয়ে আর তুই থাকবি না তা কি করে হয়? তুই আমার সাথে চল, আমি তোকে মায়ের একটা শাড়ি দিচ্ছি। আহিল অর্ষার কোনো কথা না শুনে ওকে টেনে বাড়ির ভিতরে নিয়ে যায়। অর্ষার আহিলের বন্ধুত্বের বয়স খুব বেশি নয়, ইন্টার প্রথম বর্ষ থেকে দুজনের পরিচয় এবং বন্ধুত্ব। এই তো কিছুদিন বাদে দুজনের উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হবে। ওদের বন্ধুত্ব এতটাই প্রগাঢ় যে কেউ কেউ তো ভাবে ভাবে দুজনের মাঝে হয়তো ভালোবাসাও রয়েছে। তবে সবকিছু আহিল কিংবা অর্ষা কেউই ধারের কাছে নেই, কারণ তারা জানে তাদের মাঝে সত্যিকারের বন্ধুত্ব ব্যতীত আর কোনো সম্পর্ক নেই। আহিলের মা আমেনা বেগম অর্ষাকে লাল রঙের জামদানি একটা শাড়ি দিয়েছেন। অর্ষা শাড়িটা পরে বাইরে আসতেই ওর বাকি বন্ধু ও বান্ধবীদের দেখতে পায়। অর্ষা গাল ফুলিয়ে চাপা স্বরে বলল, তোরা এত দেরি করলি কেন আসতে? জানিস একা একা আমার কত খারাপ লাগছিল। জুই ঠেস মেরে বলে বসলো, কেন? আহিল তো ছিল, থাকলেই বা কি, ওর বোনের বিয়ে, ওর একটা দায়িত্ব আছে না? আচ্ছা যা হোক, তোকে কি কি তো সুন্দর লাগছে, শাড়িটাও খুব সুন্দর। আহিলের মা দিল। আশিক অবাক হয়ে জিজ্ঞেস করলো, শাড়ি কেন দিল? আমার শাড়িটা ছিঁড়ে গেছে। দয়া করে এখন একটা কথা জিজ্ঞেস করিস না যে কিভাবে ছিঁড়েছে, বিস্তারিত বলার মতো মুড নেই এখন। ওদের কথার মাঝে আহিলও সেখানে এসে উপস্থিত হয়। তারা দিয়ে বলল, আয় আগে খেয়ে নিবি তোরা। খাওয়ার সময় একবার আহনাফের সাথে চোখাচোখি হয়ে যায় অর্ষার। আহনাফকে দেখলেই ওর কিছু মুহূর্তের আগের কথা মনে পড়ে যায়। তখন লজ্জায় ইচ্ছে করে মাটির সাথে মিশে যেতে। সে অস্বস্তিতে ঠিকমতো খেতে পারছে না, বিষয়টা খেয়াল করে আহনাফ সেখান থেকে সরে যায়। খেতে খেতে রেশমি বলে, আহিল তোর ভাইয়াটা দেখতে যা জোস, উফ, চোখগুলো মারাত্মক। আহিল কিছু বলল না, খেতে খেতে হাসলো শুধু। লামিয়া বলল, আরে ওর ভাইয়ারকে ছবির চেয়েও বাস্তবে আরো বেশি সুন্দর লাগে। আমি তো এখন ফিদা হয়ে গেছি। জুই অবাক হয়ে জিজ্ঞেস করলো, তুই ছবি কোথায় পেলি? লামিয়া বলল, কেন? আহিল ফোনে দেখিয়েছিল না আমাদের, তাছাড়া ফেসবুকে তো প্রায়ই দেখি, তোর লিস্টে আছে।
লামিয়া এবার দুঃখী দুঃখী কণ্ঠে বলল, না রে, রিকোয়েস্ট পাঠিয়েছিলাম অনেক আগে কিন্তু অ্যাকসেপ্ট করেনি। আহিল এবার হেসে বলল, করবেও না ভাইয়া, ফ্রেন্ড লিস্টে আননোন কাউকে রাখে না। বা রে, আমি আননোন হলাম কিভাবে? আমি তো তোর বান্ধবী, তাছাড়া বিদেশি নারীদের তো ঠিকই রাখি লিস্টে, আমি কমেন্ট দেখেছি। আহিল এবারও হেসে বলল, তুই আমার বান্ধবী কিন্তু ভাইয়ার তো আর কেউ না, আর বিদেশিনীরা ভাইয়ার ক্লাসমেট, তো ওরা পরিচিত তাই লিস্টে আছে। ঢং। জুই হেসে বলল, আহারে বেচারি, কত শত যুবককে ঝুলিয়ে রেখে এখন নিজেই ঝুলে থাকতে হচ্ছে, তাতে তোর কি হয়েছে, তুই চুপ থাক। জুই বলল, এই দেখ দেখ, ওদিকে তাকা, ইস কি সুন্দর করে হাসে, আল্লাহ, হাসলে চোখ দুটো কেমন ছোট ছোট হয়ে যায়, মরেই যাবো এবার আমি। রেশমি হুঙ্কার দিয়ে বলল, খবরদার নজর দিবি না, বলে দিলাম। খাওয়ার পুরো সময়টাতে অর্ষা, দিদার আর আশিক চুপ ছিল। এবার আশিক বিরক্ত হয়ে বলল, কি শুরু করেছিস তোরা? মেয়ে হয়ে ছেলেদের প্রতি এত চুকচুকানি কেন? হ্যাঁ। অর্ষা দুম করে আশিকের পিঠে একটা কিল দিয়ে বসে বলল, এগুলো আবার কি শব্দ ব্যবহার করছিস? দেখছিস না এগুলো কি শুরু করেছে? লামিয়া খেপে বলল, তোর কি? তোর মন চাইলে তুইও কর, তোকে কেউ পাত্তা দেয় না বলে তোর খুব জ্বলে, তাই না? ফালতু কথা বলবি না একদম। অর্ষা ওদের থামিয়ে নিশ্চুপ স্বরে বলল, কি শুরু করেছিস? বিয়ে বাড়ি এটা, থাম প্লিজ। সবাই থেমে যায় এবার। অর্ষার খাওয়া শেষ, তাই সে বেসিনে যায় হাত ধুতে। যাওয়ার সময় আবারও সে ভুলবশত একটা দুর্ঘটনা ঘটিয়ে বসে। এটো হাত গিয়ে ভুলবশত তো লাগে আহনাফের দবদবে সাদা পাঞ্জাবিটাতে। সঙ্গে সঙ্গে হলুদের দাগ যেন চোখ মেলে সাদা পাঞ্জাবির ওপর বসে পড়েছে। এমন বিচ্ছিরি ঘটনার জন্য এবার সত্যি সত্যি অর্ষার ইচ্ছে করছে মাটির ভেতর লুকিয়ে যেতে। আহনাফ রাগে ক্ষোভে কথা বলতেই ভুলে গেছে। চারপাশে তাকিয়ে নিজের রাগকে সে কন্ট্রোল করে করে চাপা স্বরে রাগের সঙ্গে বলল, পাগল তুমি, দেখে চলতে পারো না? অর্ষা থমথম খেয়ে বলে, সরি। অর্ষার পুরো কথা শোনার আগে আহনাফ সেখান থেকে চলে যায়। একরাশ দীর্ঘশ্বাস আর নিজের প্রতি বিরক্তি নিয়ে সে কিছুক্ষণ আহনাফের যাওয়ার পথের দিকে নিষ্পলকভাবে তাকিয়ে থাকে। বিয়ের অনুষ্ঠান শেষ হতে হতে রাত অনেক গভীর হয়ে গেছে। অর্ষা বাকি বন্ধুদের বাড়ি একদিকে, আর উল্টো পথে হচ্ছে অর্ষার বাড়ি। কথা ছিল বিয়ে শেষ আহিলকে বাড়িতে পৌঁছে দেবে, কিন্তু আহিলের অবস্থাটা এখন নাজেহাল। আহনাফ এবং আহিলের একমাত্র বোন হচ্ছে আফরিন, সবার বড় আহনাফ, তারপর আফরিন এবং সবার ছোট আহিল। আফরিনের 1 বছরের ছোট আহিল। পিঠাপিঠি হওয়াতে দুজনের ঝগঝাটি যেমন সবচেয়ে বেশি হতো, তেমনি দুজনের মধ্যে সখ্যতা এবং ভালোবাসাও বেশি ছিল। তাই আদরের বোনকে বিদায় দিয়ে কাঁদতে কাঁদতে শেষ, হাত পা ছড়িয়ে এখনো কেঁদেই চলেছে। ওকে জড়িয়ে ধরে ওর বাবা মাও কাঁদছে। এমতো অবস্থায় অর্ষাকে বাড়িতে পৌঁছে দেওয়ার তো অসম্ভব ব্যাপার স্যাপার। অসহায়ভাবে অর্ষাকে একপাশে দাঁড়িয়ে থাকতে দেখে আশিক বলল, চল আমি তোকে পৌঁছে দিয়ে আসি। না রে, তুই কেন শুধু শুধু উল্টা পথে যাবি? রাত অনেক হয়েছে, আসার সময় গাড়িও পাবি না, বলল অর্ষা। তাহলে তুই একা যাবি কিভাবে? আহিল তো যেতে পারবে না। পাশ থেকে ওদের কথোপকথন আহনাফ শুনছিল, তাই ওদের কথার মাঝে ফোড়ন কেটে বলল, সমস্যা নেই, আমি পৌঁছে দিচ্ছি। তোমরা কি একা যেতে পারবে? জি বলে, জি ভাইয়া, আমাদের বাসা কাছেই, আর আমরা সবাই এক এলাকায় থাকি, আপনি একটু অর্ষাকে পৌঁছে দিন। ঠিক আছে, চিন্তা করো না, তোমরা সাবধানে যেও। আহনাফ সঙ্গে যেতে হবে ভেবেই ভয়ে গাটা কাঠ হয়ে রয়েছে অর্ষা। আল্লাহ মালুম আবার কোনো ভুল না করে বসে। সে আর চোখে একটু তাকিয়ে দেখে আহনাফের সাদা পাঞ্জাবি পাল্টে কালো পাঞ্জাবি পরেছে। অবশ্য এখন আরো বেশি সুন্দর লাগছিল। সে আর বাকি বান্ধবীর মতো করছে বলে মনে মনে নিজেকে একচোট ধিক্কার জানালো। নিজেকে ধাতস্থ করে নিয়ে সবাই চলে যাওয়ার পর অর্ষা বলল, আমি শাড়িটা পাল্টে আসছি। কেন? এই শাড়িতে কি সমস্যা? বুড়ো গম্ভীর কণ্ঠে জানতে চাইল আহনাফ। এটা তো আমার নয়,
আপনার মায়ের। ফেরত দিতে হবে না, তুমি রেখে দাও। আরে হ্যাঁ, তোমার শাড়িটা নিয়ে নাও। আমার না, ভাবির শাড়ি। যাই হোক, অর্ষা শাড়ি নিয়ে এসে দেখে আহিল এখনো কাঁদছে। ওর থেকে বিদায় নেওয়ার কিছু নেই আপাতত, তাই ও আহনাফের সাথে গাড়িতে বসে। পুরো রাস্তায় শুধু বাড়ির ঠিকানা জানতে চাওয়া ছাড়া আর কোনো কথা বলেনি আহনাফ। অর্ষা নিজেও নিশ্চুপ ছিল। বাড়ির সামনে গিয়ে গাড়ি থামে। অর্ষা তড়িঘড়ি করে নেমে যায়। একই তো ভাবি শাড়ি ছিঁড়েছে, তার মধ্যে এত রাত করে বাড়ি ফিরেছে। ভয়ে তার অবস্থা খারাপ। আতঙ্কের চোটে ভদ্রতার খাতিরে আহনাফকে বাড়িতে আসতে বলা তো দূরে থাক, বাড়ি পর্যন্ত বলেনি। অর্ষার এমন ব্যবহার আহনাফ একটু অবাক হলেও পরক্ষণে আবার নিজেকে সামনে নিল। গাড়ি নিয়ে যাত্রা শুরু করলো নিজের বাড়ির দিকে। বাড়ির দরজায় নখ দিতেই দরজা খুলে দেয় বড় ভাই রাহুল রাহুল আমিন। অর্ষাকে দেখে রাগে ফেটে পড়ে মারতে উদ্যত হবে, তখন ভাবি এসে আটকায়। ভাই মারতে না পারলেও ইচ্ছামতো বকাবকি আর গালাগালি করে নিজের ঘরে চলে যায়। অর্ষার গায়ে নতুন শাড়ি দেখে ভাবি অবাক হয়ে জিজ্ঞেস করলো, এই শাড়ি কার? আমার শাড়ি কোথায়? অর্ষা ভয়ে ভয়ে বলল, তোমার শাড়িটা ছিঁড়ে গেছে ভাবি। ব্যাস, এবার ভাবিও আসল রূপ বের হয়ে যায়। ঘরে ভাইয়ের ছোট ছেলে তিয়াস ঘুমাচ্ছে বলে অর্ষার চুলের মুঠি ধরে উঠোনে নিয়ে আসে ভাবি। ইচ্ছে মতো গালে পিঠে থাপ্পড় দিতে দিতে বলে, তুই আমার এত শখের শাড়িটা ছিঁড়ে ফেললি? তোকে তো আমি এখনই খুন করে ফেলবো। বাড়িতে রেখে খাওয়াই পড়াই কি আমার জিনিস নষ্ট করার জন্য? ভাবির মারের সাথে সাথে মুখও চলছে। বৃষ্টি সব ভাষায় গালাগালি দিয়ে নিজের রাগ উপশম করার চেষ্টা করছেন। সেই মুহূর্তে বাড়ির মূল ফটকের সামনে এসে দাঁড়ায় আহনাফ। তার হাতে অর্ষার পার্স ভুলবশত গাড়িতে ফেলে এসেছিল বলে গাড়ি ঘুরিয়ে ফেরত দিতে এসেছে। আর এসে এমন ঘটনা দেখে সে হতবিহ্বল হয়ে তাকিয়ে থাকে। এভাবে এত বড় মেয়েকে কেউ মারে? এই দৃশ্য দেখার পর আহনাফ নিজের রাগচটা স্বভাবে কোনোটাই নিয়ন্ত্রণ করতে পারছে না। কথায় আছে সবকিছুর লিমিট থাকা ভালো। অতিরিক্ত কোনো কিছু করার মানে হলো কোনো না কোনো অঘটন ঘটানো। তবে এর মাঝেও কিছু জিনিস, কিছু ব্যাপার থাকে যা নিজের নিয়ন্ত্রণে চাইলেও রাখা যায় না। আহনাফের রাগও হচ্ছে সেরকম একটা বিষয়। সে স্বাভাবিকভাবে স্বল্পভাষী, প্রয়োজন ছাড়া কারোর সাথে তেমন কোনো কথা বলে না, এমনকি নিজের বাবা মা কিংবা ভাই বোনের সাথেও না। কিছু মানুষের হয়তো বাইরের মানুষের সামনে ইন্ট্রোভার্ট হয়ে থাকে, কিন্তু পরিবারের সামনে ঠিকই এক্সট্রোভার্ট। তবে আহনাফের ব্যাপারটা, পুরো বিষয়টাই আলাদা। যাকে বলে সম্পূর্ণ মানেই সম্পূর্ণ আলাদা। সে বাইরের মানুষের সামনে যেমন, পরিবারের সামনেও তেমন। অর্থাৎ তার বাড়িতে কোনো রূপ নেই, তার বাড়তি কোনো রূপ নেই, একটাই রূপ পড়াশোনায় মেধাবী হওয়াতে। ছোটবেলা থেকে স্কুল কলেজ ভার্সিটি সব জায়গায় তার অনেক বন্ধু হতে চেয়েছিল, কিন্তু ওই যে তার গুরুগম্ভীর আর ইন্ট্রোভার্ট ভাব, এজন্যই তার তেমন কোনো বন্ধু নেই। যারা আছে তারা হানাফির অতিরিক্ত রাগ সহ্য করেই আছে। অর্ষাকে এভাবে মারধর করতে দেখে তার রাগ চরম থেকে চরম পর্যায়ে পৌঁছে গেল। রেগে গেলে তার হিতাহিত কোনো জ্ঞান থাকে না, আর জ্ঞান শূন্য হয়ে কি কি যে করতে পারে সেটাও সকলের ধারণার বাইরে। সে ক্ষুব্ধ হয়ে এগিয়ে যাওয়ার পূর্বে বাড়ি থেকে একটা মেয়ে বের হয়ে ওদের দিকে এগিয়ে আসে। আহনাফ থেমে যায় সেখানে। মেয়েটি ভাবিকে অর্ষার থেকে সরানোর চেষ্টা করছে আর বলছে, কি করছো আপু, এভাবে মারছো কেন? ওকে ছাড়ো প্লিজ। ভাবি ধমক দিয়ে বলল, তুই এখানে কি করছিস? ঘরে যা তুই। ওর কত বড় কলিজা, আমার শাড়ি ছিঁড়ে ফেলেছে। অনেক কষ্টে সে ভাবির হাত থেকে অর্ষাকে ছাড়াতে সক্ষম হয়। কিছুটা রাগী স্বরে বলল, সামান্য একটা শাড়ির জন্য তুমি ওকে এভাবে মারছো? তোর এত দরদ কেন রে ওর জন্য? তুই আমার বোন নাকি ওর? আমার জীবনটা কয়লা করে দিয়েছে এই মেয়ে। শেষ কথাটা জ্বলন্ত দৃষ্টিতে অর্ষার দিকে তাকিয়ে বলল ভাবি। উস্কো খুস্কো চুল নিয়ে মাথা নত করে ফুপিয়ে কাঁদছে অর্ষা। ঘর থেকে তিয়াসের কান্নার আওয়াজ আসায় ভাবি আরো কিছু কথা অর্ষাকে শুনিয়ে দিয়ে ভিতরে যায়। এই সবটার মূল ফটকের আড়াল থেকে আহনাফ দেখছিল
এদিকটা অন্ধকার থাকায় বাড়ির কেউ তাকে দেখেনি। আহনাফের কৌতূহলের সাথে একটু ভালো লাগলো। এবার মারধর আর গালাগালি করছে, তবুও এই মেয়েটি বর্তি বর্তিত আর কেউ এলো না বাহিরে। কেমন পরিবার এটা? ওর ভাবনার আদি অন্ত শেষ হওয়ার পূর্বেই অর্ষা আর মেয়েটি ভিতরে চলে গেছে। আহনাফের আর পার্সটি ফেরত দেওয়া হলো না। বাড়ির মানুষজন ওকে দেখে যদি আরো বেশি সিনক্রেট করে, তাই সে পার্সটি নিয়ে আবার গিয়ে গাড়িতে বসলো। অর্ষা বিছানার ওপর বসে আছে, গ্লাসে করে পানি নিয়ে আসে কেয়া। অর্ষা চুপচাপ পানি পান করে। কেয়া আর কুসুম আপন দুবোন। কেয়া কুসুমের বাবা মা যেমন বেঁচে নেই, তেমনি রুহুল আর অর্ষার বাবা মাও বেঁচে নেই। কুসুমের সাথে রুহুলের বিয়ে প্রেমের ছিল। বাবা গত হয়েছিল অর্ষার 6 বছর বয়সে। মা দুনিয়ার মায়া ত্যাগ করেছিল বছর দুয়েক আগে। অসচ্ছল পরিবারে এখন একই সাথেই বসবাস করছে রুহুল আমিন, কুসুম, ওদের একমাত্র ছেলে তিয়াস, অর্ষা আর কেয়া। কুসুমের বিপরীত চরিত্র কেয়া। সে সবসময় চেষ্টা করে অর্ষাকে নিজের বোনের অত্যাচার থেকে আগলে রাখতে। গ্লাসটা টেবিলের ওপর রেখে কেয়া জিজ্ঞেস করে, ভাত খাবি? অর্ষা দুদিকে মাথা নাড়িয়ে মৃদুস্বরে বলল, খেয়ে এসেছি। তাহলে যা, শাড়ি পাল্টে নে, তারপর এসে শুয়ে পড়। অর্ষা শাড়ি পাল্টে 3 পিস পরে নেয়। কেয়া শুয়ে পড়ছে। রাত পোহালেই সকাল 7টায় তাকে শোরুমে যেতে হবে। বর্তমানে সে অনার্স সেকেন্ড ইয়ারে পড়ার পাশাপাশি একটা শোরুমে সেলসম্যানের চাকরি করে। এতে মোটামুটিভাবে তার পড়াশোনার খরচ চালিয়ে যা পয়সা বাঁচে সেগুলো বড় বোন কুসুমকে দিয়ে দেয়। লাইট নিভিয়ে অর্ষাও গিয়ে কেয়ার পাশে শুয়ে পড়ে। মা মারা যাওয়ার পর এই বাড়িতে অর্ষার শুধু দুজন আপন মানুষ রয়েছে, কেয়া আর তিয়াস। ভাই তো আপন হয়েও ভাবির কথা মতো চলে, ভুল ঠিক বিচার করে না। ভাবির মুখে যা শোনে তাই বিশ্বাস করে। পরিশেষে হয়তো মার খেতে হয়, নয়তো যা তার কথা শুনতে হয়। মাঝে মাঝে তো অর্ষার ইচ্ছে করে মরে যেতে, কিন্তু তার অত সাহস নেই। রক্ত দেখলেই যার অজ্ঞান হয়ে যাওয়ার উপক্রম, তার পক্ষে সুইসাইড করা এত সহজ নয়। সে প্রলম্বিত একটা দীর্ঘশ্বাস নিয়ে কেয়ার উপর এক হাত রেখে বলল, ঘুমিয়েছ? কিছু বলবি? তোমার নাম কেয়া না হয়ে কুসুম রাখা উচিত ছিল। কুসুম তো নরম হয়, কিন্তু ভাবি অনেক শক্ত প্রকৃতির মানুষ। কেয়া হেসে ফেলল, চোখ বন্ধ করেই বলল, ঠিক বলেছিস। আপু তোমায় না বলেছিল আমার একটা চাকরির ব্যবস্থা করে দিতে? তুমি শোরুমের কথা বলেছিলে, লোক কবে নিবে তারা? আগে তোর পরীক্ষা শেষ হোক। পরীক্ষা তো চলেই এলো, তারপর দেখা যাবে। দেখা যাবে না, আমার চাকরি লাগবেই। বাড়িতে যদি আমিও কিছু টাকা দিতে পারি, তাহলে হয়তো ভাবি একটু হলেও আদর করবে। কে ভীষণ অসহায় বোধ হয় অর্ষার জন্য। একটু আদর ভালোবাসা কাঙ্গাল মেয়েটা প্রতিনিয়ত কত অত্যাচার না সহ্য করে। তার মুখ বেদনার ছাপ ছড়িয়ে পড়ে। অন্ধকার থাকায় অর্ষার দৃষ্টিতে সেটা চোখে পড়লো না। সে অর্ষার মাথায় হাত বুলাতে বুলাতে বলল, আর কথা না বলে ঘুমা। সকালে কলেজ আছে না? আপু। কি? চুলে হাত বুলিও না, ভাবি চুল টেনে মেরেছে তো, খুব ব্যথা লাগছে। কেয়া চোখে এবার পানি চলে আসে। তার বড় বোনটা এত নিষ্ঠুর কেন? রুহুল আমিন তিয়াসকে কোলে নিয়ে কান্না থামানোর চেষ্টা করছে। তখন কুসুম ঘরে আসে। চোখ মুখে তখনও রাগের প্রতিচ্ছবি ভেসে ছিল। রুহুলের কোল থেকে তিয়াসকে নিয়ে হাঁটতে হাঁটতে কান্না থামানোর চেষ্টা করছিল। প্রথমে কান্না না কমলেও আস্তে আস্তে তিয়াসের কান্না কমে আসে। রুহুল পাশ ফিরে শুয়েছিল। তিয়াসকে নিয়ে কুসুমও শুয়ে পড়ে। কিছুক্ষণ মৌন থেকে রুহুল আমিন বলল, তখন যে আমি মারতে গেলাম, বাধা দিলে কেন? আর দিলেই যখন, এখন তুমি অর্ষাকে মারলে কেন? কুসুম রাগে গম গম কণ্ঠে বলে উঠল, রাত করে বাড়ি ফিরেছে, এজন্য তুমি মারতে গিয়েছিলে। ও তো আমায় বলে গেছিল, এজন্য আমি থামিয়েছি। কিন্তু ও কি করেছে জানো? আমার সবচেয়ে পছন্দের শাড়িটা ছিঁড়ে ফেলেছে। তাহলে মারবো না, কি করব? কোলে বসিয়ে আদর করবো? রুহুল আমিন এই কথার
পিঠে আর কিছু বলতে পারলো না। কুসুম নিজেই বলল, আপদটাকে কি তুমি বিদায় করবে না? এভাবে বসিয়ে বসিয়ে আর কতদিন খাওয়াবে? অভাবের সংসারে আবার পড়াশোনাও করাচ্ছ। কুসুম, আমি জানি অভাবের সংসারে তোমার মানিয়ে নিতে কষ্ট হচ্ছে, কিন্তু কি করবো বলো, রক্তের বোন তো, একবারে তো ফেলে দিতে পারি না। এখানে যে খুব আরামে থাকে তাও তো না, প্রতিদিন উঠতে বসতে কথা শুনে মার খায়, এমন এমন দিন যায় যে ও মার খায় না। তুমি ভালো করেই জানো আমি মাকে কত ভালোবাসতাম। অর্ষাকে নিয়ে মায়ের অনেক স্বপ্ন ছিল, অনেক পড়াশোনা করাবে ভেবেছিল। আমার তো আর এত সামর্থ্য নেই, অন্তত উচ্চ মাধ্যমিকটা দিকে নেই। তারপর না হয় বিয়েটির কথা ভাবা যাবে। অভাবের সংসারে আবার স্বপ্ন কিসের? পরে বলে কি কাজকর্ম কিছু করা যায় না? আমার বোন করছে না? রুহুল আর কিছু বলল না, চুপ করে শুয়ে রইল। কুসুম এক একা একাই কিছুক্ষণ রাগারাগি করে নিজেও ঘুমানোর চেষ্টা করলো। দিন দিন সংসার নিয়ে সে অতিষ্ঠ হয়ে উঠেছে, কেন জানে না। অর্ষাকে দেখলেই তার রাগ বেড়ে যায়। আপদ একটা, হালকা মিষ্টি রোদ্দুর সাফেদ পর্দা ভেদ করে আহনাফের বিছানায় এসে পড়ছে। মৃদুবন্ধ বাতাসের সহিত হালকা হালকা নড়ছে পর্দাটি। গতকাল রাতে সে জানালা লক করতেও ভুলে গেছে। সে আসলে ভিন্নধর্মী মানুষ। তার তার সুখ আনন্দ দুঃখগুলোকে সে সবার মতো করে প্রকাশ করতে পারে না। একমাত্র আদরের বোনকে বিয়ে দিয়ে শ্বশুরবাড়ি পাঠিয়েছে, এতে বাকি সবার মতো তারও কষ্ট হচ্ছে, তবে সে সেটা প্রকাশ করতে পারছে না। যার দারুণ, সে ঠিকঠাক কাজ করতেও ভুলে বসেছে। ফোন প্রাইভেট হওয়ায় কাঁচা ঘুমের ব্যাঘাত ঘটা আহনাফের। কাঁচা ঘুম বলছি কারণ বাকি সবার মতো সেও গভীর রাতে ঘুমিয়েছে। সবাই রাত জেগে আফরিনের জন্য কান্নাকাটি করলো, আহনাফ তো সেটি করেনি। সে অনেক রাত অবধি বারান্দায় রকিং চেয়ারে বসেছিল। ঘুম ঘুম ভাবটা অনুভব হয় ফজরের সময়, তবে আলসেমি করেনি। নামাজ পড়ে তারপর বিছানায় গা এলিয়েছে। সে চোখ না খুলেই হাতড়ে হাতড়ে বালিশের সাইড থেকে ফোন হাতে নিয়ে রিসিভ করে ঘুম জড়ানো কণ্ঠে বলল, হ্যালো। হ্যালো ভাইয়া, ঘুমাচ্ছ তুমি? ফোনের অপর প্রান্ত থেকে মিষ্টি কণ্ঠে শুধালো আফরিন। আহনাফের ঠোঁটের কোণে তখন এক ছিলতে হাসি রেখা প্রফুটিত হয়। সে বিছানায় গড়াগড়ি করে উঠে বসে বলে, এতক্ষণ ঘুমাচ্ছিলাম, তোর কণ্ঠ শুনে ঘুম ভেঙে গেছে। আফরিন হেসে বলল, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি, তুই ভালো আছিস তো? আলহামদুলিল্লাহ ভাইয়া। বাড়ির সবাই কোথায়? কেন, বাসায় তো। বাবাকে ফোন দিলাম, ধরলো না। মাকে দিলাম, মাও ধরলো না, তাই এখন তোমাকে ফোন দিলাম। তোর বিরহে সারা রাত সকলে কান্নাকাটি করে ভোর রাতে ঘুমিয়েছে, তাই হয়তো সজাগ পায়নি। আফরিনের মনটা হঠাৎ করে খারাপ হয়ে গেল। তারও তো পরিবারের কথা ভীষণ মনে হচ্ছে, ভীষণ কষ্ট হয় তার পরিবারের জন্য। সে জিজ্ঞেস করলো, তুমি কাঁদোনি ভাইয়া? তোর কি মনে হয়? কি আর মনে হবে, তুমি যেই কঠোর, মনে তো হয় না। আনা ফেসে ফেলে। প্রসঙ্গ পাল্টে জিজ্ঞেস করে, তোর শ্বশুরবাড়ির সবাই কেমন আছে? নাসিম কোথায়? আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে, উনি ঘুমাচ্ছে। তুই কি করছিস? আমি বসে আছি। শাশুড়ি মা এতগুলো নাস্তা দিয়ে বলে গেছে সব শেষ করতে। আমি কি এত খাই বলো? খেতে হবে। ওখানে একদম লজ্জা করলে চলবে না। এখন থেকে ওটাই তোর বাড়ি, ওরাই তোর সবচেয়ে আপনজন। সবাইকে নিজের মানুষ ভাববি আফরিন, কারো সঙ্গে খারাপ ব্যবহার করবি না। আচ্ছা ভাইয়া, আমি এমন কিছু কখনো করব না যাতে আমার কারণে তোমাদের কখনো অসম্মান হয়। আফরিনের সাথে আরো কিছু কথাবার্তা বলছিল, তখন আহনাফ খেয়াল করলো দরজার সাদা পর্দার ওই পাশ দিয়ে ছায়া জাতীয় কিছু। এত সকালে কে উঠলো ঘুম থেকে? আহনাফ আফরিনকে বলল, তুই খেয়ে নে পাখি, আমি তোকে পরে ফোন করব। আচ্ছা ভাইয়া, আব্বু আম্মু উঠলে আমার ফোন দিতে বলো। ঠিক আছে বলে ফোনের লাইনটা কেটে দেয় আহনাফ। তারপর গুটি গুটি পায়ে ঘর থেকে বের হয়। বাড়ি পুরো নীরব নিস্তব্ধ। কাজের লোক হলে তো আগে আহনাফের রুমে চা দিতে আসতো, রান্নাঘর থেকেও তো কোনো আওয়াজ আসে না।
তাহলে এই সময় কে এলো? গতকাল রাতে কি বাড়ির মেইন দরজা লক করেনি? ডান পাশের করিডোরের শেষ প্রান্তের রুমটা আহিলের, সুতরাং যে এসেছে সে আহিরের রুমে প্রবেশ করেছে। আহনাফও আহিরের রুমের যায়, পর্দা সরিয়ে দেখে সম্পূর্ণ সাদা পোশাকে আবৃত একটা মেয়ে খাটের পাশে আহিলের মুখের সামনে দাঁড়িয়ে আছে, আর আহিল ঘুমাচ্ছে মরার মতো। আহনাফ ভয় কণ্ঠে জিজ্ঞেস করে, কে? হকচকিয়ে পেছনে তাকায় অর্ষা। আহনাফকে দেখে ঘাবড়ে যায়। শুনতে হাস্যকর লাগলেও সত্য যে ভয়ে তার হাত পা কাঁপছে, বেশি কাঁপছে পা। মনে হচ্ছে এখনই নিয়ন্ত্রণ হারিয়ে মেঝেতে বসে পড়বে। অর্ষা স্বভাবতই নরম ভীতু প্রকৃতির মেয়ে, যথেষ্ট ধৈর্যশীল বটে, কিন্তু সরলতা যেন মাত্রাতিরিক্ত বেশি। অর্ষাকে দেখে মুখের বর্ণ পরিবর্তন হয় আহনাফের। গতকাল রাতে অমন মারের দৃশ্য চোখের সামনে ভেসে উঠতেই কণ্ঠ শীতল হয়। সে শীতল কণ্ঠে জিজ্ঞেস করে, তুমি এখানে কেন? অর্ষা আমতা আমতা করে বলে বসে, মানে আহিলকে ডাকতে এসেছিলাম। তো তোমার কি সত্যি কোনো আক্কেল জ্ঞান নেই? এত সকালে একটা ছেলের রুমে এভাবে ঢুকে গেলে? অর্ষা ভেবাচাকা খেয়ে কিংকর্তব্য বিমূঢ় হয়ে থাকে। সে তো প্রায়ই আসে এই বাড়িতে। সত্যি বলতে আহনাফ আহিলের মা অসম্ভব ভালো মানুষ। তার আদর ও আশকারায় অর্ষার অবাধ চলাফেরা রয়েছে এই বাড়ির আনাচে কানাচে। এখনো তো এটাই মনে হয়নি যে আহিলের রুমে ঢুকতে হলো তার সেন্স প্রয়োজন। সে কি আসলে একটা ননসেন্স? আহনাফ কিছুটা বিরক্ত হয়ে বলল, কিছু বললেই এমন চুপ করে থাকো কেন? আসলে এখন তো আর এত সকাল নেই, 9:30 বাজে। আমি এসেছিলাম আহিলকে কলেজে নিয়ে যেতে। হাত ঘড়ির সময় দেখে বলল অর্ষা। আহনাফ কিছুটা নরম হওয়ার চেষ্টা করলো, কিন্তু সে তো স্বভাবসুলভভাবেই রাগচটা স্বভাবের, তাই আর সাধারণ কথাগুলোকে রাগি রাগি শোনায়। সে অর্ষাকে আপদমস্তক দেখে জিজ্ঞেস করলো, তোমার পরনে কি কলেজের ইউনিফর্ম? হ্যাঁ হ্যাঁ, সম্পূর্ণ সাদা। এক মুহূর্তের জন্য ভূত ভেবেছিলাম। অর্ষা আহত দৃষ্টিতে আহনাফের দিকে তাকায়। বাংলাদেশের বেশিরভাগ কলেজেই সম্ভবত কলেজের স্টুডেন্টদের ইউনিফর্ম সাদা দেওয়া হয়। এখন এজন্য যদি দেখতে ভূতের মতো লেগে থাকে, সেক্ষেত্রে সে কি করতে পারে? অর্ষা বিমর্ষ দেখে গোপনে দীর্ঘশ্বাস ত্যাগ করে আহনাফ। মেয়েটি কি পার্সের কথা ভুলে গেছে? এতক্ষণে তো একবারও জিজ্ঞেস করলো না। সে এই প্রসঙ্গে কিছু বলতে যাবে, তখন অর্ষা বলল, আহিলকে ডাকি। আহনাফ বুড়ো কুচকে জিজ্ঞেস করলো, কেন? কলেজ যাবে না? না, গতকাল অনেক রাত করে ঘুমিয়েছে, তুমি চলে যাও। অর্ষা এবার দুঃখে কষ্টে কাঁদতে ইচ্ছে করছে। প্রতিদিন তাকে কলেজ যাওয়া এবং আসার জন্য 20 টাকা করে দেওয়া হয়, আর বাড়ি থেকে কলেজ বেশি দূর নয়। যেতে 10 টাকা রিক্সা ভাড়া আর আসতে 10 টাকা, কিন্তু সে তো সেই টাকা খরচ করে ফেলেছে, প্রতিদিনই করে। কারণ আহিলের কথা মতো প্রতিদিন 20 টাকা রিক্সা ভাড়া দিয়ে আগে সে আহিলের বাসায় আসে। আহিল বাইকে নিয়ে বাইরে অপেক্ষা করে। অর্ষা আসলে একসঙ্গে কলেজে যায়। এই বাড়ি থেকে কলেজও বেশ দূরে। এদিকে 10টায় ক্লাস, সময়ও কম। এটা যথা সময়ে পৌঁছানো সম্ভব না। এদিকে প্রথম ক্লাস মিস গেলে স্যাররা বাড়িতে ফোন করলে ভাইয়া মেরে ফেলবে। অর্ষার এখন মুমূর্ষু অবস্থা। অর্ষাকে চিত্তে ফ্লোরের দিকে তাকিয়ে থাকতে দেখে আহনাফ জিজ্ঞেস করলো, কি হয়েছে? সে বিষাদিত কণ্ঠে বলল, কিছু না, আমি তবে যাই। আচ্ছা। অর্ষা যাওয়ার জন্য পা বাড়াতে আহনাফ পিছু ডেকে বলল, শোনো জি, একটু আমার ঘরে আসো তো। অর্ষা ভয় পেয়ে জিজ্ঞেস করলো, কেন? ভয় পাওয়ার মতো আহনাফ কিছু বলেছে কিনা বুঝতে পারলো না, তবুও শান্ত কণ্ঠে বলল, তোমার পার্সটা নিয়ে যাও। অর্ষা তো পার্সের কথা বেমালুম ভুলেই বসেছিল। অকেজো জিনিসের কথা মনে রেখে লাভ কি? অকেজো বলার কারণ হলো পার্সটা শুধুমাত্র শো অফ ছিল, ওতে টাকা পয়সা কিছুই ছিল না। ও সরি, ছিল 20 টাকা ছিল। সেই টাকা দিয়ে তো রিক্সা ভাড়া দিয়ে বিয়েতে এসেছিল। বাকি রইল ফোন। ফোন তো আর কোনো কালেই ছিল না। খুব বেশি জরুরি হলে সে ভাবি কিংবা কেয়ার ফোন থেকে মিস কল দেয়। আহনাফকে ফলো করতে করতে তার ঘরের সামনে গিয়ে দাঁড়ায় অর্ষা। এবার আর আহনাফ ওকে ঘরে ঢুকতে বলল না, টেবিলের ওপর থেকে পার্সটা এনে হাতে দিল। কয়েকবার গতকালের ঘটনা জিজ্ঞেস করতে গিয়েও
থমকে গেল। অযথা মেয়েটাকে অস্বস্তিতে ফেলে কাজ নেই। অর্ষা পার্সটি নিয়ে বলল, আমি আসি, যাও। অর্ষা হাত ঘড়িতে সময় দেখে 9:45। মাত্র 15 মিনিট হেঁটে হেঁটে কলেজে যাওয়া অসম্ভব। সে বাড়ি থেকে বের হয়ে দ্বিধান্বিত মন নিয়ে রাস্তার মাঝে পায়চারি করতে শুরু করলো। দাঁত দিয়ে নখ খুঁজতে খুঁজতে ভাবে কলেজ যাবে নাকি বাড়ি ফিরে যাবে। মার তো আজ কপালে এমনিতেও আছে অমনিতেও আছে। বারান্দা দাঁড়িয়ে অর্ষার গতিবিধি লক্ষ্য করছে আহনাফ। মেয়েটা কি শুধু বোকায় নাকি একটু পাগল স্বভাবেরও? সমস্যাটা কি? আহনাফ এবার নিজেই বের হলো বাড়ি থেকে। অর্ষা তখনও মনস্থির করতে পারেনি যে কি করবে। ততক্ষণে আরো 5 মিনিট অবিহিত হয়ে গেছে। রাস্তা এমনি চরকির মতো ঘুরছে কেন? আচমকা সেই ভরাট গুরুগম্ভীর কণ্ঠস্বর থেকে কথাগুলো ভেসে আসায় পিলে চমকে যায় অর্ষা। মানুষটাকে কেন যে অসম্ভব রকম ভয় পায় নিজেও বুঝতে পারে না। অর্ষা হাসার চেষ্টা করে বলল, না মানে এমনি, আমি যাচ্ছি। অর্ষা উল্টো পথে হাঁটা ধরে। কলেজ তো এদিকে, তুমি ওদিকে কোথায় যাচ্ছ? বাড়ি যাচ্ছি, আজ কলেজ যাব না, আমার কাছে টাকা নেই। শেষ কথাটা মুখ ফসকে বলে ফেলল অর্ষা। আহনাফ এবার অবাক না হয়ে পারল না। কলেজ যাওয়ার মতো টাকাও নেই? অর্ষা সম্পর্কে না চাইতেও তার অনেক কৌতূহল জমা হতে শুরু করে। সে এর পূর্বে এমন অদ্ভুত কোনো মেয়ে দেখেনি। আপাতত বিষয়টাকে সাইডে রেখে বলল, ক্লাস মিস দিতে হবে না, আমি তোমাকে পৌঁছে দিচ্ছি, দাঁড়াও 2 মিনিট, আমি গাড়ি নিয়ে আসছি। আহনাফকে এই মুহূর্তে অর্ষার দেবদূত বলে মনে হলো। যাক বাবা, আজ তবে ভাই ভাবির মারের হাত থেকে নিস্তার পাওয়া যাবে। একটুর জন্য আল্লাহ তাকে বাঁচিয়ে দিয়েছে। সে চোখ বন্ধ করে মনে মনে বলল, আল্লাহ তুমি আসলেই অনেক দয়ালু, অনেক ভালো, অনেক অশেষ শুকরিয়া জানাই তোমার দরবারে, তুমি আমায় বাঁচিয়েছো। বাড়ি ফিরে আমি 2 রাকাত নফল নামাজ পড়বো, প্রমিস। আহনাফ গাড়ি নিয়ে এসে দাঁড়িয়েছে। জানালা দিয়ে দেখছে অর্ষার কাণ্ড। সে মনে মনে ভাবে, এই মেয়ে সত্যিই পাগল। গলা খাকিয়ে দিয়ে বলল, যাবে নাকি দাঁড়িয়ে থাকবে? অর্ষা লাফিয়ে ঝাঁপিয়ে বলল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তারপর সে গাড়িতে উঠে বসলো। অর্ষা হাত ঘড়ি দেখছে আর ছটফট করছে। আহনাফ নির্বাক। এদিকে সময় যেন সময়ের তুলনায়ও দ্রুত গতিতে চলছে। অর্ষা অস্থির হয়ে বলল, আপনি কি জোরে গাড়ি চালাতে পারেন না? আগে চল শক্ত হয়ে ওঠে আহনাফের। সে বিরক্তি ভাজন দৃষ্টিতে অর্ষার দিকে তাকিয়ে বলল, সিট বেল্ট বেঁধে নাও। অর্ষা কথা মতো সিটবেল্ট বাঁধতে শুরু করে। তার পূর্বে স্পিড বাড়িয়ে আহনাফ ঝড়ের গতিতে ড্রাইভ করতে শুরু করে। অর্ষা কোনো রকমের মৃদু চিৎকার করে বলে, হায় হায়, এত জোরে গাড়ি চালাচ্ছেন কেন? অ্যাক্সিডেন্ট হবে তো, মরে যাব, প্লিজ আস্তে চালান। আহনাফ তবুও গাড়ির স্পিড কমায় না। কিছুক্ষণ আগে তার বিদ্রুপ করার আগে মনে ছিল না কথাটা? অর্ষা ভয় সংকুচিত অস্থিরতার সাথে তাল সামলাতে পারছিল না। তাই দুহাত শক্ত করে আহনাফের পেশিবহুল বাহুতে এক হাত দিয়ে খামচে ধরে আর অন্য হাত দিয়ে আহনাফের টি-শার্ট খামচে ধরে। অর্ষার এমন কাণ্ডে অনেকক্ষণ চুপ করে থাকলেও পর মুহূর্তে হঠাৎ করেই জোরে ব্রেক কষে আহনাফ। সঙ্গে সঙ্গে অর্ষা হুমড়ি খেয়ে পড়ে গাড়ির স্টিয়ারিং এর ওপর। তবে তার আগেই আহনাফ যাতে অর্ষা ব্যথা না পায় তাই তার হাত মেলে ধরে বর্ষাকে কভার করার জন্য স্টিয়ারিং এর উপর। কয়েক মিনিটে কি থেকে যে কি হয়ে গেল অর্ষা কিছুই বুঝতে পারলো না। সে তো ভাবছিল আজই বোধহয় জীবনের শেষ দিন, মাথা ফেটে হয়তো রক্তপাতও শুরু হয়েছে। তবে সে অবাক হয় যখন মাথা তুলে তাকিয়ে দেখে তার কিছু হয়নি, বরং আহনাফ ওকে ব্যথা পাওয়ার থেকে কভার করেছে। অর্ষা কৃতজ্ঞতার দৃষ্টিতে আহনাফের দিকে তাকিয়ে দেখে সে রক্তচক্ষু নিয়ে অর্ষার দিকে তাকিয়ে রয়েছে। এখানে তার কি দোষ? গাড়ি জোরে চালালো সে, জোরে ব্রেক কষলো সে, আবার রাগ দেখাচ্ছে সে। এটা কি মগের মুলক নাকি? মনে মনে এসব বললেই অর্ষার মুখটা ছিল ফাটা বেলুনের মতো। সে তখন খেয়াল করে কলেজের সামনে এসেই আহনাফ ব্রেক কষেছে। তবে এভাবে তাকিয়ে আছে কেন? উফ, অস্বস্তিতে
পাও জমে বরফ হয়ে আছে। গাড়ি থেকে যে নামবে তাও পারছে না। আহনাফ রাগী কিন্তু চাপা স্বরে বলল, দেখো তো কি করলে। অর্ষা আহনাফের দৃষ্টি অনুসরণ করে আহনাফের হাতের দিকে তাকায়। অর্ষার নখের আঁচড়ে হাত কেটে রক্ত বেরোচ্ছে। ও আল্লাহ, প্রতিটা বার এই মানুষটার সামনে এলে একটা না একটা অঘটন ঘটবেই। কেন ঘটবে? অর্ষা চোরের মতো মুখ করে তাকিয়ে রয়েছে। পালাতেই হবে এখান থেকে, চলবে। এভাবে চোরের মতো এদিক ওদিক কি দেখছো? পালাতে চাইছো? লাভ নেই, গাড়ি লক করা। আহনাফের এই কথা অর্ষার প্রাণ পাখি খাঁচা থেকে উড়ে যাওয়ার জোগাড়। কিন্তু লোকটা কি অন্তর্যামী? মনের কথা পড়তে পারে? না হয় সে কি করে জানলো অর্ষা যে সত্যি সত্যি পালাতে চাইছে? পুরনো টেকনিক অবলম্বন করলো অর্ষা। ভয় কাচুমুচু হয়ে তোতা পাখির মতো বলল, দুঃখিত, আমি দেখিনি, সরি, সত্যি আমি খেয়াল করিনি। এই সস্তা শব্দটা বারবার বলবে না তো, বিরক্ত লাগে আমার। কিছু হলেই সরি। অর্ষা অসহায়ভাবে তাকিয়ে থাকে। মানুষ ভুল করলে সরি বলবে না তো কি বলবে? ঘড়ির দিক তাকিয়ে নজর পড়তে সে তড়িঘড়ি করে বলল, আর মাত্র 5 মিনিট আছে, আমার ক্লাস শুরু হয়ে যাবে, আমি এখন যাই। দরজা আনলক করে আহনাফ বলল, যাও। অর্ষা গাড়ি থেকে নেমে যায়। কি ভেবে যেন আহনাফকেও গাড়ি থেকে নামে, কিন্তু সে তো অর্ষার নামটাই জানে না। কি বলে ডাকবে? কোনো সম্বোধন খুঁজে না পেয়ে বলল, এই যে, এই মেয়ে। সে গুরুগম্ভীর কণ্ঠ শুনে অর্ষা দাঁড়িয়ে পড়ল। লোকটা রাগ কমেনি। বকবে নাকি এখনো? সে ভীত দৃষ্টিতে তাকিয়ে থাকে। আহনাফ কাছে এসে মানিব্যাগ থেকে 100 টাকার 2টা নোট বের করে অর্ষার হাতে গুঁজে দেয়। অর্ষা বিস্মিত কণ্ঠে জানতে চায়, এটা কিসের টাকা? যাওয়ার সময় যাবে কিভাবে? আহিল তো আর আসবে না, আমিও তো আর তোমাকে নিতে আসবো না। অর্ষা হাসলো, হেসে বলল, কলেজ থেকে আমি বাড়িতে যেতে আমার 200 টাকার প্রয়োজন নেই, 10 টাকা লাগবে মাত্র। সেটা আমি বন্ধু থেকে নিয়ে নেব, এ টাকা আমার লাগবে না। আপনাকে ধন্যবাদ আজ আমায় পৌঁছে দেওয়ার জন্য। কথাটা বলে সে আহনাফের হাতে টাকাটা গুঁজে একটা দৌড় দেয়। আহনাফ কিছুটা ঠায় দাঁড়িয়ে থাকে। এবারও মেয়েটির নাম জানা হলো না। নাম যা খুশি হোক, তাতে তার কি? এত বেশি মাথা ঘামানোর তো কিছু নেই। তাই সে আর বেশি চিন্তা ভাবনা না করে গাড়িতে গিয়ে বসে। কলেজের বারান্দায় দাঁড়িয়ে এতক্ষণ সবটা দেখছিল জুই, রেশমি, লামিয়া, আশিক এবং দিদার। অর্ষার উপরে আসতেই 3 বান্ধবী ওকে ঘিরে ধরে। অর্ষা ভয় পাওয়ার সাথে সাথে চমকেও যায়। রেশমি করুণ কণ্ঠে বলে, কি রে, এতদিন ধরে চলছে এসব? লামিয়া নেকা কান্না করে জিজ্ঞেস করে, তুই এমনটা করতে পারলি অর্ষা? তলে তলে এত কিছু, তাও মাত্র একদিনেই? জয় গম্ভীর কণ্ঠে বলল, সত্যি করে বল, তার সাথে আগে থেকেই তোর ভাবটা চলছে না তো? ইয়া মাবুদ, তুই এমন বিশ্বাসঘাতকতা করতে পারলি? আমাদের ভাগনা দিয়ে একাই নিলি? আবারও নেকা কান্না করে বলল লামিয়া। ওরা একের পর এক জোর জেরা অর্ষাকে করেই চলেছে। এদিকে সে ওদের কথার মাথা মুন্ডু কিছুই বুঝতে পারছে না। আর বোঝার পূর্বেই ক্লাস শুরু হওয়ার বেল বেজে যায়। তাই সবাই একসাথে ক্লাসে চলে যায়। কিন্তু 3 জনের একজনও ওর সাথে কথা বলছে না। প্রতিদিন 4 জন একসাথে এক বেঞ্চে বসলেও আজ 3 জন ব্যাগ নিয়ে 3 বেঞ্চে গিয়ে বসেছে। ওদের এমন ব্যবহারে হতাশ হয়ে অর্ষা একাই সেই বেঞ্চে বসে পড়ল। ক্লাসের মাঝে পাশের বেঞ্চে একটা মেয়ে কাগজের টুকরা অর্ষার হাতে দিয়ে ফিসফিস করে বলল, আশিক দিয়েছে। অর্ষা কাগজটি নিয়ে লুকিয়ে পড়ে। আশিক লিখেছে, ওদের 3 জনের কথা বাদ দিলাম, আমি আর দিদার কি দোষ করলাম? তুই আমাদের কেন জানালি না? সব কিছু মাথার উপর দিয়ে যাচ্ছে। সে আর চোখে একবার আশিক আর দিদার দিকে তাকিয়ে ওদেরকে অর্ষার চেয়েও আরো বেশি হতাশ দেখালো। না জানিয়ে কত বড় ভুল অর্ষা করে ফেলেছে। কিন্তু সেই ভুলটা কি জানার জন্য ওকে 4টা ক্লাস শেষ হওয়ার জন্য অপেক্ষা করতে হলো। টিফিনের সময় কেউ অর্ষার সঙ্গে কথা বলে না। মুখ
টা মেরে ক্যান্টিনে চলে যায়। অর্ষাও যায় পিছু পিছু। অসহায়ের মতো মুখ করে বলল, না বললে বুঝবো কি করে কি করেছি সেটা তো বল। দাউ দাউ করা অগ্নির মতো জ্বলে উঠে জুই বলল, আহা গো শোনা গো আমার, এখন ভাজা মাছটা উল্টে খেতে জানো না, কি করেছো তুমি বোঝো না? আমি সত্যিই বুঝতে পারছি না, বিশ্বাস কর। লামি এবার বসা থেকে উঠে দাঁড়ালো। অর্ষার মুখোমুখি দাঁড়িয়ে দুগালে আলতো করে হাত রেখে কাঁদো হয়ে বলল, জান আমার ময়না পাখি, সব বল মিথ্যে, বল তোর সাথে তার কোনো সম্পর্ক নেই। কার সাথে? এই প্রশ্নে লামিয়ার রাগ হলেও সে রাগ সংবরণ করে বলল, আহিলের ভাইয়ের কথা বলছি। বোকাশোকা অর্ষা আকাশ থেকে পড়ল যেন। লামিয়ার হাত সরিয়ে অবাক হয়ে বলল, তোরা এতক্ষণ ওনার কথা বলছিলি? পাগল নাকি তোরা? ওনার সাথে আমার কোনো সম্পর্ক নেই। মুহূর্তেই সকলের চোখ খুশিতে চকচক করে ওঠে। লামিয়া খুশিতে গদগদ হয়ে বলল, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ওর এত খুশি হয় আশিকের সহ্য হলো না। সে ব্যঙ্গ করে বলল, তুই এত খুশি হচ্ছিস কেন? সে তো রিকোয়েস্ট দিয়ে এখনো ঝুলে আছিস, তাতে তোর কি? অসভ্য বেয়াদব, তুই বুঝবি না রে, তুই বুঝবি না। পছন্দের মানুষ নিজের হোক বা না হোক, সে সিঙ্গেল আছে জানলেও শান্তি। আমার না হলেও অ্যাটলিস্ট অন্য কারোর তো না, তাই না? সে যে সিঙ্গেল তুই এত শিওর হয়ে বলছিস কিভাবে? জিজ্ঞেস করলো দিদার। আলবাত শিওর, আমি 100% শিওর। তার আইডি ইনস্টাগ্রাম আমি চিরুনি তল্লাশি করেছি বস। কারো সাথে যদি ইন্টিমেটি থাকতো তাহলে আমি ঠিক খুঁজে বের করতাম। গোয়েন্দা টিমের নাম লিখিয়েছিস নাকি? বিরক্তি হয়ে বলল আশিক। ধুর না, ক্রাশগুলোর জন্য একটু গোয়েন্দাগিরি করা লাগে বুঝছস। এই পর্যায়ে হর্ষা বলল, ক্রাশ হচ্ছে অদৃশ্য একটা ফালতু খাবার, খুব বাজে। এসব বাদ দিয়ে পড়াশোনায় মন দে। দিদার আর আশিক বাদে বাকিরা হেসে উঠে। রেশমি হর্ষার কাঁধ জড়িয়ে ধরে আদর করে কণ্ঠে বলে, আমাদের বোকারানি পড়াশোনাটা তুমি তুমি করো কেমন? না হলে অ্যাসাইনমেন্টগুলো কে করে দেবে বলো? তোমাকে এসব নিয়ে ভাবতে হবে না সোনা। আহিলের ভাইয়ের বিষয়টা আমরা দেখে নেব। জুই আর লামিয়া মুখ টিপে হাসে। অর্ষা বলে, তাই বলে একটা ছেলেকে নিয়ে তোরা তিনজন টানাটানি করবি? জুই বলল, হ্যাঁ করব। প্রয়োজনে আমরা সতীন হব। ছেলেদের তো 4 বিয়ে জায়েজ, 4 নম্বর সতীন হিসেবে না হয় তোকেই নেব। কি বলিস সবাই? বাকিরা এবার হো হো করে হাসতে শুরু করলো। অর্ষার এসব কথাবার্তা একদম ভালো লাগে না, তবুও সে কাউকে কিছু বলল না। দিদার হাসতে হাসতে বলে, এমন সুযোগ পেলে যে কোনো ছেলে খুশিতে নাচবে, 4টা বউ পাবে। আহা, তার তো সোনায় মোড়ানো কপাল। তোরা যে ওনাকে নিয়ে এসব বলছিস, আহিল শুনলে কি ভাববে বলতো? বলল অর্ষা। লামিয়া ভেঙচি কেটে বলল, ধুর, কি বলবে আবার? আমি কি ওর ভাইকে কিডন্যাপ করবো নাকি? আর যদি রাগ করে তাহলে তুই তো আছিস, ওকে বুঝিয়ে বলবি রাগ ভাঙাবি, বুঝছিস কেন জানেমান? অর্ষা বলল, বলার মতো কোনো কথা খুঁজে পেল না আর। ড্রামা কুইনদের ড্রামা দেখে করুণ চোখে নির্বাক হয়ে তাকিয়ে রইল শুধু। আহনাফ বাড়িতে ফিরে দেখে আহিল বাদে সবাই ঘুম থেকে উঠে গেছে। মেহমান যারা ছিল তাদেরও খাওয়া দাওয়া শেষ। সবাই এখনো বের হওয়ার প্রস্তুতি নিচ্ছে। আহনাফ ওদেরকে গাড়িতে তুলে দিয়ে খেতে বসে। আমেনা বেগম খাবার বেড়ে দিয়েছেন। আহনাফ জিজ্ঞেস করলো, তুমি খেয়েছো মা? না, তোর জন্য অপেক্ষা করছিলাম। কোথায় গিয়েছিলে? একটু কাজ ছিল। তুমিও বসো। আহিল ঘুম থেকে ওঠেনি এখনো? না। আচ্ছা থাক, আর একটু ঘুমাক। খেতে খেতে আফরিনকে নিয়ে স্মৃতিচারণ করছিল আমেনা বেগম। আহনাফ শুধু নিশ্চুপ হয়ে শুনছিল। এক পর্যায়ে আমেনা বেগম প্রায় চেঁচিয়ে বললেন, তোর হাতে কি হয়েছে বাবু? আহনাফ কিছুটা বিব্রত বোধ করে। আর বর্তমান বয়স এখন 27। এই বয়সে এখনো মা তাকে বাবু বলে ডাকে, এমনকি বাইরের মানুষের সামনেও। এই জন্য মাঝে মাঝেই তার বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়। তবে এখন কেউ নেই, সে আর মা ছাড়া। অস্বস্তি লাগার কারণ হচ্ছে হাতে থাকা নখের আঁচড়। সে মাকে কি বলবে? আহনাফকে নিস্তব্ধ দেখে আমেনা বেগম আরো উত্তাল হয়ে ওঠেন। বিমর্ষ হয়ে বললেন, বল না বাবু, কি হয়েছে? কিছু হয়নি মা, কিভাবে যেন কেটে গেছে।
তিনি এবার চেয়ার ছেড়ে উঠে আসেন। আহনাফের হাতে সূক্ষ্মভাবে পর্যবেক্ষণ করা ও আতঙ্কিত স্বরে বলে, এটা তো খামচি মনে হচ্ছে। এই যে 5টা নখের দাগ স্পষ্ট। বাবু, সত্যি করে বলতো আসল ঘটনা কি? আহনাফ পড়ে গেছে বিপাকে। সে মাকে কি বলবে? আহিলের বান্ধবী খামচি দিয়েছে। ইস, একটা মেয়ে তাকে খামচি দিয়েছে, এটা সে মাকে কি করে বলবে? আর মাই বা কি ভাববে, কিভাবে নেবে বিষয়টা? আমেনা বেগম কম যান না। তিনি দুশ্চিন্ত চিত্তে এক পলক তাকিয়ে আহনাফের মুখাবয়ব লক্ষ্য করছেন। এক সময় গম্ভীর কণ্ঠে বলেন, বাবু তুই কি প্রেম করছিস? আহনাফ নিশ্চুপ, তখনও খাবার খাচ্ছিল। মায়ের এমন প্রশ্নে নাক মুখ দিয়ে খাবার বের হয়ে যাওয়ার জোগাড়। সে সে কাশতে শুরু করে। আমেনা বেগম দ্রুত পানির গ্লাস এগিয়ে দিয়ে আহনাফের পিঠে হাত বুলাতে শুরু করেন। পানি পান করে আহনাফ কিছুটা ধাতস্থ হয়। নাক মুখ গলা বুক জ্বলছে। সে তো মায়ের সাথে এত ফ্রি নয়। শুধু শুধু মা কেন, তার সাথে এত ফ্রি নয়। কারোর সাথেই কারো মা এত ফ্রি নয়। সেখানে অবলীলায় মায়ের সাথে প্রেম ভালোবাসা নিয়ে এত কথা বলাটা তার দিক থেকে সমুচিত নয়। মাও এত নাছোড়বান্দা। তিনি ফের বললেন, বল না বাবু, তুই প্রেম করছিস? আহনাফ এবার কিছুটা বিরক্ত হয়ে বলল, না মা, এখন কি আমার রিলেশন করার বয়স আছে? এভাবে বলছিস কেন? আমার ছেলে কি বুড়ো হয়ে গেছে? না হোক, তবে আমার মনে হয় এখন আর আমার এসব রিলেশন করার সময় নেই। আর সঠিক সময় এলে বিয়ে করব, বলছি তো। তিনি তীক্ষ্ণ দৃষ্টিতে ছেলের দিকে তাকিয়ে থেকে বললেন, তাহলে কি কোন মেয়ে খামচি দিয়েছে? বিরক্তির মাত্রা বাড়ছে আহনাফের। সব রাগ গিয়ে পড়ছে ওই মেয়েটার ওপর। মান ইজ্জত আর কিছু বাকি রাখলো না। সে সম্পূর্ণ খাবার না খেয়ে নিজের ঘরে চলে যায়। এদিকে ছেলের প্রতিগতি মনোভাব কোনোটাই আমেনা বেগমের কাছে ঠিক বুঝতে পারছে না। ঠিক কলেজ থেকে ফিরে জামা কাপড় পাল্টাচ্ছিল অর্ষা, তখন ঘরের দরজায় টোকা পড়লো। অর্ষা ভেতর থেকে জিজ্ঞেস করলো, কে? আমি। দরজা খোলো। দরজার অপর প্রান্ত থেকে বলল কুসুম। অর্ষা তাড়াতাড়ি করে জামা কাপড় পাল্টে দরজা খুলে দেয়। কুসুম বিরক্ত হয়ে জিজ্ঞেস করে, দরজা খুলতে এতক্ষণ সময় লাগে? কাপড় পাল্টেছিলাম ভাবি। কুসুম কয়েক সেকেন্ড চুপ করে থেকে বলল, তোর শাড়িটা দে। অর্ষা অবাক হয়। তার নিজের শাড়ি তো দূরে থাক, বাড়িতে পরার জন্য 3 সেট 3 পিস ছাড়া আর কোনো জামা কাপড় নেই। উঠে রাখার মধ্যে রয়েছে একটা বোরকা, 2টো ভালো জামার সেট। ভাবি তাহলে শাড়ি চাচ্ছে কিভাবে? অর্ষা নির্বাক নিস্তব্ধ থেকে কুসুমের ধমক দিয়ে বলল, দাঁড়িয়ে আছিস কেন? চুপচাপ শাড়িটা দে। কোন শাড়ি ভাবি? আমার তো কোনো শাড়ি নেই। গতকাল রাতে যে শাড়ি পরে এসেছিলি সেটা আমায় এখন দিয়ে দিবি। আমার শাড়িটা তো ছিঁড়ে ফেলেছিস পোড়ামুখী। অর্ষার মন খারাপ হয় ভীষণ। ভাবি শাড়িটা যখন চেয়েছে তখন সে নিশ্চয়ই দেবে, কিন্তু একটু ভালোভাবে কি চাওয়া যায়নি? মা মারা যাওয়ার আগে তার সঙ্গে ভাবির সম্পর্ক ছিল আপন বোনের মতো। কেউ বুঝতোই না তারা ভাবি ননদ। আর মা মারা যাওয়ার সঙ্গে সঙ্গে ভাবির আমূল পরিবর্তন চলে এসেছে। বুক চিরে তার দীর্ঘশ্বাস বেরিয়ে আসছে। বাবা মায়ের রেখে যাওয়া পুরোনো আমলের আলমারির তাক থেকে শাড়িটা বের করে আনে সে। কুসুম শাড়িটা প্রায় ছিনিয়ে নিল। যাওয়ার আগে বলে গেল, আমি বাবুকে নিয়ে ডাক্তারের কাছে যাচ্ছি। ঘরে খাওয়ার কিছু নেই, রান্না করে রাখিস। ওখান থেকে এসে এক জায়গায় যাব, আসতে দেরি হবে আমার। অর্ষা এবার প্রচন্ড কান্না পাচ্ছে। সকাল থেকে এখন পর্যন্ত সে তেমন কিছু খায়নি। ভাবছিল বাড়ি ফিরে 2টো ভাত খাবে, সেই সৌভাগ্যটাও তার নেই। আগে রান্না করতে হবে, তারপর খেতে হবে। পেটটা খিদে চৌচির হয়ে যাচ্ছে। সেই খিদে ঢকঢক করে 2 গ্লাস পানি পেটের ভেতর চালান দিয়ে দিল। এতে অল্প সময়ের জন্য হলেও যদি পেটটাকে একটু মানানো যায়, তবে পেটের চাহিদা মিটল না। সে ধীরে ধীরে নিস্তব্ধ হয়ে যাচ্ছিল। শরীর হাত পা দুর্বল হয়ে যাচ্ছে, তবুও সে রান্না করার জন্য রান্নাঘরে যায়। সেই সময় উঠোন থেকে আহিলের কণ্ঠস্বর ভেসে আসে, অর্ষা আছিস? অর্ষা দৌড়ে বাইরে আসে। আহিলকে দেখে ভীষণ খুশি হয়, তবে আহিলকে দেখছিল মনমরা। সে এখনো আফরিনের শোক কাটিয়ে উঠতে পারেনি। অর্ষা প্রায় হেসেই বলল, কি রে, তোর এই অবস্থা কেন? তুই ফিরে আছিস? আমার কিছু ভালো লাগছে না, চল একটু বাইরে থেকে আসি। আহিলকে সে প্রত্যাখ্যান করতে পারল না। বলল, 5 মিনিট বস, আমি বোরখা পরে আসি। বারান্দা থেকে একটা চেয়ার উঠোনে নিয়ে সে আবার
ঘরে চলে যায়। আহিল মনমরা হয়ে চেয়ারে বসে থাকে। আকাশ ভীষণ মেঘ করেছে, সন্ধ্যা অন্ধকার আর আকাশের ঘন কালো মেঘ মিলিয়ে একাকার হয়ে গিয়েছে। একটু বাদেই ঝুমিয়ে বৃষ্টি নামবে। কেয়া বসের থেকে ছুটি নিয়েছে। বৃষ্টি একবার আরম্ভ হলে গাড়ি পাওয়া মুশকিল। বাড়ি ফেরতেই সমস্যা হবে। কেয়া বাড়ি ফেরার জন্য সবকিছু গোছগাছ করছিল, তখন শোরুমের মালিক এসে জিজ্ঞাসা করলো, রেডি হয়ে গেছো? কেয়া মুচকি এসে বললো, জি বস, একটু পরে যাও, একটা কাস্টমার এসেছে, দেখো সে কি নেবে। কেয়া অনিচ্ছা সত্ত্বেও বলল, জি আচ্ছা। তার কাজই তো এটা, সেখানে ইচ্ছা আর অনিচ্ছার কি আছে। সে কাস্টমিক্সের সাইডে যায়। এক সুদর্শন ছেলে ফোনে করে কারো সাথে কথা বলছে। শুধু কেয়া এটুকু শুনতো, চিন্তা করিস না, তোর দেওয়া লিস্ট দেখিয়ে সব নেব। হ্যাঁ ঠিক আছে। কথা শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করছিল কেয়া। ফোন রাখতে সে সুমিষ্টি হাসি প্রদান করে বলল, কি নেবেন স্যার? আহনাফ পিছনে ফিরে কেয়াকে দেখে চমকে যায়। সেই সাথে মনে মনে একটু খুশি হয়। সেদিন অর্ষাকে বাঁচানোর জন্য অকারণে মেয়েটাকে তার ভালো লেগেছে। সে মৃদু হেসে ফোন থেকে লিস্ট বের করে বলল, লিস্টের সবকিছু। কেয়া লিস্ট থেকে একে একে সবকিছু বের করছিল। এর মাঝে বৃষ্টিও শুরু হয়ে যায়। সবকিছু বের করা শেষ হলে কৌতূহলবশত কেয়া জিজ্ঞেস করে, এত কিছু কার জন্য? আমার বোনের জন্য। কেয়া এসে বলল, লিস্ট সিস্টার, লাকি সিস্টার। প্রত্যুত্তরে আহনাফ একটু হাসলো। সব কসমেটিক্স প্যাক করে কেয়া বলল, পেমেন্টটা সামনে করে দিন স্যার। থ্যাংক ইউ, মোস্ট ওয়েলকাম, আবার আসবেন ইনশাল্লাহ। আহনাফ কাউন্টার সেন্টারে যাওয়ার পর কেয়াও বসকে বলে সব থেকে বেরিয়ে যায়। তবে লাভ কিছুই হয় না। বাইরে একটা গাড়িও নেই। সে ছাতা নিয়ে অসহায় দৃষ্টিতে গাড়ির জন্য চাতক পাখির মতো দাঁড়িয়ে রয়েছে। আহনাফ পেমেন্ট করে বের হয়ে কেয়াকে দাঁড়িয়ে থাকতে দেখে জিজ্ঞেস করলো, জাননি এখনো? কেয়া চিন্তিত স্বরে বলল, গাড়ি পাচ্ছি না। আহনাফ দোটানায় পড়ে তাকিয়ে রইল। সে তো কেয়াকে তেমনভাবে চেনেও না, আর কেয়াও তাকে চেনে না। সম্পূর্ণ অপরিচিত হয়ে লিফট দেওয়ার প্রস্তাব দেওয়াটা কি ঠিক হবে? যদি বিষয়টা অন্যভাবে নেয়। দোনমনা করে অবশেষে বলেই ফেললো, আপনি চাইলে আমি আপনাকে বাড়িতে ড্রপ করে দিতে পারি। কেয়া সন্দেহভোজন দৃষ্টিতে তাকায়। বিশ্বাস করবে কি করবে না ভাবছে। কেয়া চোখের ভাষা বুঝতে পেরে আহনাফ বলল, আমি কোনো না কোনোভাবে কিন্তু পরিচিত। কেয়া ভারী অবাক হয়ে তাকে জিজ্ঞেস করে, কিভাবে? আহিলের নামের কাউকে চিনেন? হ্যাঁ, অর্ষার ক্লাসমেট। আহনাফ মনে মনে বলল, ও আচ্ছা, মেয়েটার নাম তাহলে অর্ষা। কিন্তু মুখে বলল, আমি আহিলের বড় ভাই। কেয়া এবার খুশি হয়। বিপদের সময় তো কাউকে পাওয়া গেল। সে হেসে বলল, তাই নাকি? তাহলে তো খুব ভালোই হলো, চলুন তবে। দুজন গিয়ে গাড়িতে ওঠে। ইন্ট্রোভার্ট হওয়ায় দারুণ আহনাফ বরাবর মতো চুপ থাকে। অন্যদিকে ক্লান্ত থাকার কারণে কেয়া চুপচাপ বসে আছে। বাড়ির সামনে গিয়ে কেয়া বলল, ভেতরে আসুন, চা খেয়ে যান। আজ নয়, অন্য একদিন। শিওর? ইনশাল্লাহ। কেয়া এসে বলল, ঠিক আছে। তারপর সে ছাতা নিয়ে গাড়ি থেকে বের হয়ে আহনাফের জানালার কাচ নামায়। কেয়া বাড়ির মূল ফটকের সামনে গিয়ে কেয়া স্তব্ধ হয়ে যায়। আহনাফের সেদিকে তাকিয়ে অবাক হয়ে গেছে। অর্ষাকে বৃষ্টির মধ্যে উঠোনে দাঁড় করিয়ে কুসুম বারান্দার দাঁড়িয়ে বড় লাঠি দিয়ে পেটাচ্ছে, আর অর্ষা চুপচাপ দাঁড়িয়ে কান্না করছে। মুহূর্তেই চোয়াল শক্ত হয়ে ওঠে তার। তড়িঘড়ি করে সে গাড়ি থেকে নামে।